Hey everyone, this is Seth Mohik Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. খুশি হওয়ার মতো কিছু ঘটনা বাংলাদেশে কিছু নতুন নতুন বাইক আসতেছে। প্রথম যখন হায়ার সিসি বাইক আসলো তখন যে খুশিটা লাগতেছিল, এখন হায়ার সিসি বাইকগুলো আসলে ওই খুশিটা কি আসলে লাগে? আমার কাছে কেন যেন মনে হইতেছে খুশির পরিমাণটা না ওরকম আর হইতে পারতেছি না আমরা। রিসেন্ট একটা বাইক লঞ্চ হয়েছে, এটা লালটা কি? আচ্ছা, আমি এখানে জুতা রাখছি, দেখতে বাজে লাগতেছে। আমার জিমের জুতা ব্যাগে করে নিয়ে যাই যে, ওটা এখানে রাখছি। আচ্ছা, রিসেন্ট হচ্ছে হিরোর বাইক লঞ্চ হলো। এমডি স্যার এভাবে কথা বললো লঞ্চে, যাই হোক ওইটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে দুইটা বেশ ভালো বাইক লঞ্চ হয়েছে, অ্যান্ড এর আগেও আরও কিছু বাইক লঞ্চ হয়েছে, অ্যান্ড সম্ভবত সামনেও আরও নতুন কিছু আসতে যাচ্ছে, যেগুলো হচ্ছে হায়ার সিসির কথা আমি বলতেছি। অ্যান্ড আগে যেগুলো ছিল 125 সিসি, 150 সিসি, ওইগুলাতে মানে ওইগুলার মধ্যেও অনেক নতুন নতুন বেশ কিছু বাইক বাংলাদেশে আসছে, এবং কেটিএম বা এগুলা নিয়েও আমরা চিন্তা ভাবনা করতেছি হয়তো ভালো কিছু আসবে। বাজাজের নতুন বাইক আসার সম্ভাবনা আছে বলে আমি শুনতেছি। কিন্তু একটা জিনিস, বর্তমানে হাইওয়েতে যে অবস্থা চলতেছে, স্পিড লিমিট নাকি 50, তারপর অটো মামলার একটা ব্যাপার আছে। দেখা যায় যে সিগনালে আমরা দাঁড়ায় আছি, কেউ যদি পার হয়ে যায় সে অটো মামলা খাবে নাম্বার প্লেটের ওইখান থেকে। বাট দুঃখের ব্যাপার কি জানেন, হাইওয়েতে ছোট রাস্তায়, বড় রাস্তায়, রেড সিগনালে, মানে যে সিগনালগুলো আছে এখানে যারা আমরা ট্যাক্স দিচ্ছি, একটা মোটর সাইকেলও তো 2300 টাকা প্রতি বছরে দিচ্ছে, তাই না? 1 বছরের 2 বছরের জন্য কাগজ করলে একটা বড় অঙ্ক দিচ্ছে, 10 বছরের জন্য কাগজ করলে আরও বড় অঙ্ক দিচ্ছে। তো এই যে যে টাকার অঙ্কটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করতেছি গাড়ি, প্রতি বছর যদি সিসি হয় হচ্ছে 1500 পর্যন্ত, তাহলে প্রায় 25,000 টাকার মতো ট্যাক্স দিতেছে। যদি সিসি হয় 1500-র উপরে থেকে, সম্ভবত 2000 বা 2200 বা 2000 এরকম বা 2500 পর্যন্ত, ওরা প্রায় 50-55 হাজার টাকা ট্যাক্স দিতেছে। এবং সিসি যদি 3000 বা এর উপরে হয় তাহলে ট্যাক্স আরও বাড়তেছে। একটা লোকের যদি একটা গাড়ির জায়গায় দুইটা গাড়ি থাকে তাহলে ট্যাক্স আরও মানে অনেক টাকা ট্যাক্স দিচ্ছে না। এরপরে হচ্ছে গাড়ি ইম্পোর্টের সময় ট্যাক্স দিতে হচ্ছে, রেজিস্ট্রেশন, অ্যান্ড ওভারঅল অনেক টাকা খরচ করে একটা গাড়ি রাস্তায় চলে। এবং এই যে আইন যদি অমান্য করে তাহলে এখানেও ফাইন হচ্ছে, বাইক বলেন, গাড়ি বলেন, সব কিছু। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, 300 ফিটে নতুন সিগন্যাল দিছে, এখানে প্রত্যেকটা গাড়ি দাঁড়াইতেছে, এবং যেগুলো অটোরিকশা আছে অবৈধ, এগুলা সাইড দিয়ে চালায় চলে যেতেছে। অ্যান্ড সাইড দিয়ে চালায় যেও চলে যেতেছে, এটাই না, শুধু কিছু অটোরিকশা রং সাইড দিয়ে এসে ঢুকে যেতেছে। তাহলে এইখানে স্বাধীনতাটা আসলে কোন জায়গায়? বাংলাদেশে একের পর এক শুধু স্বাধীনই হইতেছে, জানেন, একবার অমুক সালে, একবার তমুক সালে, এভাবে স্বাধীন হইতে হইতে এখন এ অবস্থায় এসে আমরা রাস্তায় যদি এই জিনিসগুলো দেখি তাহলে খুব না দুঃখ লাগে যে আসলে কোন জায়গা থেকে দেশের অবস্থা কোন জায়গায় যাইতেছে। আমরা ট্যাক্স দিয়ে রাইট ওয়েতে চলে, হেলমেট পরে, দেন মানে যত রকম যত নিয়মকানুন আছে সব মানতেছি, অ্যান্ড তারপরে হচ্ছে আমাদের উপরে ব্যাপারটা হচ্ছে শক্তের ভক্ত নরমের জম, এরকম হয়ে যেতেছে না? আমরা নরম, আমাদের উপরে যত সমস্ত আইন, যত সমস্ত প্রয়োগ, এগুলা হইতেছে, কিন্তু একটা অটোরিকশার উপরে কিছুই কি আসলে মানে করতে পারতেছে না কেউ, নাকি করতে চাইতেছে না? ব্যাপারটা নিয়ে আমি খুব বেশি সন্দিহান। দেখেন, লাখ লাখ অটোরিকশা নেমে গেছে। এখন লাখ লাখ অটোরিকশার পেছনে একা বা 10 জন বা 100 জন নেমে আসলে এটা একটা ম্যাসাকার অবস্থা হয়ে যাবে। আন্দোলন, এই সেই এগুলা করে মানে ভাই কেন? আমি একটা জিনিস বলতে চাই যে আমরা কেন আন্দোলন বা আমরা কেন এই জিনিসটা করবো? এই যে অটোরিকশা যে রাস্তায় না, আমরা তো চাইলেই যা কিছু তা করতে পারতেছি না, আমরা তো চাইলেই অন্যায়ভাবে উল্টা রওনা হইতে পারতেছি না। তাহলে এই লাখ লাখ অটোরিকশা কার পারমিশনে বাংলাদেশের রাস্তায় ঢুকলো? এটা কি একদিনে ঢুকছে? একদিনে তো ঢুকে নাই, ধীরে ধীরে বাড়তেছে, ধীরে ধীরে বাড়তেছে। ভাই গতকাল এবং পরশু 2 দিন আমি 60 ফিটে রাতে একটু বেরোইছিলাম এমনি টুকটাক কাজে, পায়ের উপর দিয়ে তুলে দিতেছে, আপনি ডানে বায়ে যেতে পারবেন না, আপনাকে দুদিক দিয়ে এইভাবে চেপে ধরতেছে। তো এই ধরনের সিচুয়েশনগুলো কি একদিনে তৈরি হয়েছে? ভুলেও একদিনে তৈরি হয় নাই। এবং এই ধরনের সিচুয়েশন থেকে বের হয়ে আসা কি আমাদের দায়িত্ব? ওদের সাথে লড়াই করা কি আমাদের দায়িত্ব? কেন, যারা এগুলার মোটর ইম্পোর্ট করতেছে, যারা এগুলা তৈরি করতেছে, এই ফ্যাক্টরি থেকে যারা টাকা খাইতেছে, মানে আমরা কি পারি না যে এই জিনিসটা বন্ধ করে দিতে? বা যাদের রাস্তাটা, যাদের দায়িত্বে, তারা কি রাস্তাটার মধ্যে আইন আনতে পারতেছে না? আচ্ছা, আইন আনেন নাই, ভালো হয়েছে, যা খুশি তা হইতেছে, কিন্তু একের পর এক বাইকের উপরেই যে এত রকমের নিষেধাজ্ঞা বা আজ্ঞা বা যাই বলেন, এত নিয়ম কানুন শৃঙ্খলা যে বাইকের উপরে দিতেছেন, এটা কি আমাদেরকে পাজল করতেছেন? কিছুদিন আগে তেলের দাম বাড়লো, তারপরে এই আইন সেই আইন, মানে একের পর এক এক আইন দিয়ে মাথাটারে পুরো ঘোলা বানায় রাখা হইতেছে। ভাই শান্তি মতো ভিডিও করব, ট্যুর করব, কি চিন্তা করেন ঢাকা চিটাগাং হাইওয়েতে আমাকে যদি 50-এ চালায় যেতে হয় আমি কতক্ষণে যাব?
রোডের একটা স্পিড লিমিট তো ছিল, সবাই ওই স্পিড লিমিটে চলবে, আমি শুধু 50-এ চলবো কেন? আমি ছোট, আমাকে মানে পেছন থেকে এসে তো বাস মেরে দেবে। আমরা বাসের আগে গিয়ে বা বাসের সাথে সামঞ্জস্যতা রেখে ওই স্পিডে চলেই কুলাইতে পারি না, ছোট যানবাহন আমরা, তাই না? তো সেখানে ভালো বাইক বা বড় সিসির বাইক নাকি অ্যাক্সিডেন্ট বেশি হবে, এই ধরনের একটা কথা থাকে। এখন এইখানে এসে এইভাবে যদি আরও আইন চাপায়া দেওয়া হয়, এখন শুনতেছি বাইকের সামনেও নাকি নাম্বার প্লেট লাগাইতে হবে। মানে আচ্ছা, নাম্বার প্লেট সামনে লাগানোটা কোনো দোষের কিছু না, যেহেতু গাড়িরও আছে বাইকেরও থাকা উচিত, বাইকের সামনে নাম্বার প্লেট থাকলে আগে থেকেই দেখা যাবে। তো এই আর কি মেনলি এই দুঃখে এই কথাগুলো বলার, যে আসলে কি হচ্ছে দেশে বাইকের উপরে বা গাড়ির উপরে বা অটো রিক্সার উপরে বিশেষ করে, মানে কোনো কন্ট্রোল নাই, কিছু নাই, একটা দেশ এইভাবে আর কত। ঘেমে গেছি কথা বলতে বলতে, কারণ এই রুমে হচ্ছে আমার গ্লাস নাই, ফ্যান নাই বা এসিও নেই। আচ্ছা, একটা জিনিস কিনছি, এটা দেখা যায় এটা কি কিনছি, এটা হলো OnePlus-এর একটা ইয়ারবাডস। অ্যান্ড এটা কি জানো নাম, আমি আসলে ডিটেলে না যাই, আমি ডিটেলে যাব না এই কারণ আমি এটার প্রমোশন করতেছি না। মূলত এই জিনিসটা আমি কিনছি 10-12 দিন এক্সপেরিমেন্ট করার পর। ফেসবুকে যত অ্যাড আসতেছে, যা হইতেছে, এগুলা দেখে 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 আমি একটা এক্সপিরিয়েন্স নেওয়ার ট্রাই করছি যে আসলে এগুলার কাহিনীটা কী। আর পরে দেখলাম যে 3,000 টাকার নিচে বা 3,500 টাকার নিচে যেগুলো, ওইগুলাই হচ্ছে ফেসবুকে অ্যাড আসে। অ্যান্ড 4,000-5,000 টাকার উপরে যেগুলো, ওগুলো ফেসবুকে অ্যাডের দরকার পড়ে না। ব্যাপারটা হচ্ছে এরকম, টেলিভিশনে আইফোনের অ্যাড দেওয়ার কোনোই দরকার নেই। আইফোন যারা কিনবে তারা মানে খুঁজেই এটাকে কিনবে ওরকম। তো যারা আসলে একটু দামি ইয়ারবাডস কিনবে তারা আসলে এটা খুঁজেই কিনবে, আমার কাছে এরকমটা মনে হয়েছে ইয়ারবাডস খুঁজতে গিয়ে। এবং যাদের হচ্ছে টার্গেট 3,000 টাকার মধ্যে, তারা তাদের টার্গেটেড অডিয়েন্সটা ফেসবুকে সময় দেয়। কারণ ফেসবুকে আসলে অতিরিক্ত সময় দেয় যারা, তারা বেশি টাকা খরচ করার লোক না। এটা আমি বলতেছি হলো যারা হুদাই সময় দেয়, যারা ফেসবুক নিয়ে ইনকামের ধান্দা করে, তাদের ব্যাপার তো টোটালি ডিফারেন্ট। তারা বিভিন্ন জায়গায় সময় দিবে, বোঝাও যাবে না কেন সময় দিতেছে, কিন্তু আসল টাকা তারা কামাই করে নিবে। এখন মেইন কাহিনী হচ্ছে এই জিনিসটার দাম 5,000 টাকার উপরে, বাট এটার মধ্যে অনেক রাজনীতি আছে। অনলাইন থেকে কিনলে আপনি হয়তো 4,750 টাকায় পাবেন। তারপর আপনি যদি পাইকারি কিনতে পারেন তাহলে 4,250 টাকা, এবং আপনি যদি খুচরা কিনতে যান তাহলে হয়তো 5,200 টাকা আপনার কাছ থেকে রাখবে। অ্যান্ড এইগুলোর মধ্যে ভাই অনেক ডিফারেন্স। আমি দেখলাম এই সেম জিনিস সেম দেখতে 20,000 টাকারও আছে, ওগুলার ফাংশন এক, 2,000 টাকারও আছে, ওগুলার ফাংশন এক। অ্যান্ড এটা কিনতে গিয়ে আমি যে এক্সপিরিয়েন্সটা নিছি, আমার মনে হয় যে ইয়ারবাডস অ্যান্ড ছোটোখাটো এরকম যেই গ্যাজেটগুলো আছে ইলেকট্রনিক্সের, এগুলোর টুকটাক রিভিউ আমার করা উচিত। তো এটা আমি ইউজ করবো, অ্যান্ড ইউজ করার পর এটা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিব। অ্যান্ড আপনারা প্লিজ কমেন্টে জানাবেন যে এই ধরনের গ্যাজেট অ্যান্ড এগুলা রিভিউ দেখতে চান কিনা, আনবক্সিং বা এই ধরনের। আল্লাহ, আবার ভিডিও হবে রে সামনে আসতে, তো তাদের হবেই। আচ্ছা চলেন, আমরা আজকে একটা হায়ার সিসি বাইকই চালাইতেছি। হায়ার সিসি নিয়ে কথা বলতে বলতে ও রে, যা খুশি তা অটো, যা খুশি তা করবে, যা খুশি তা রাস্তার মধ্যে ভাই, যা খুশি তা করবে। কেউ এগুলা দেখার নাই, কেউ এগুলা বলার নাই, কেউ এগুলা নিয়ে আসলে বন্ধ করার তাগিদেও নাই। কারণ লুকিং গ্লাসটা সেট করে নিই, জিপিএক্সের লুকিং গ্লাসটা অনেক দূরে, অনেক দূরে। স্পোর্টস বাইক চালানো হয় না তো রেগুলার, খুব আনইজি লাগতেছে বাইকে ওঠার পরেই। 250 জিপিএক্স ডেমন, 250 ডেমন চালাচ্ছি, 250 ডেমন। হ্যাঁ, আর যে ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম, ওই ব্যাপার নিয়ে আরেকটু কথা বলি, একটু ইম্পর্টেন্ট কিছু কথা বলি। দেখেন, এই যে 250 সিসি বাইকগুলো আসছে, 300, 350 সিসি পর্যন্ত বাংলাদেশে বাইক এখন আছে। সামনে হয়তো আর একটু বেশি সিসির বাইকও আসবে, বা হয়তো আসবে না, যাই হবে। সব কিছুর পর যে জিনিসটা দেখলাম, এক কোম্পানির বাইক আসলে আরেক কোম্পানির লোকজন মোটামুটি ওই বাইকটা খারাপ বলার পেছনে লেগে যায়, সেটা কম সিসি হোক আর বেশি সিসি হোক। এবং আবার যদি যেই কোম্পানি খারাপ বলছে ওই কোম্পানির বাইক আসে, অন্যান্য কোম্পানিগুলোও তখন খারাপ বলা শুরু করে দেয়, বা ওই বাইকটাকে নিয়ে উপহাস করার ট্রাই করে, খারাপ প্রমাণিত করার ট্রাই করে বিভিন্নভাবে, যার যার নিজের ব্র্যান্ডকে ভালো করে উপস্থাপন করার ট্রাই করে। এবং একটা জিনিস খেয়াল করবেন, এই ধরনের কাজগুলো কিন্তু ব্র্যান্ডের লোকজন করে না, যারা চালায় তারা করে। ভাই একটা ব্যাপার একটু আমলে আনেন তো, আজকে যদি অটোরিকশা বন্ধ করে দেওয়া হয় এই রোডে 60 ফিটে, তাহলে অটোরিকশার আন্দোলনে এই রোডে কি আমরা টিকতে পারবো? পারবো না। তাদের মধ্যে ইউনিটিটা এরকম আছে যে যে জিনিসটা হচ্ছে তাদের সাথে অন্যায় হলে, বা তাদের উপরে যদি কোনো কিছু বেআইনি হয়, তাদের যদি বেআইনি মনে হয় আসলে এটা তো বেআইনি কিছু না, তাহলে তারা এটার বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াবে। করতেছে না এরকম? এর আগেও হয়েছে টুকটাক, অটোরিকশা বন্ধ করতে গিয়ে বিভিন্ন রকম আন্দোলন অ্যান্ড বিভিন্ন রকম এরকম অনিয়ম অরাজকতা এগুলা হয়েছে তো। কিন্তু এই যে আমাদের বাইক, আজকে ধরেন একটা কোম্পানি একটা বাইক আনলো, ওটার দাম একটু বেশি হইলো, ওই বাইক যারা চালায় তারা বলবে আরে এটার ফিচার বেশি, এই বেশি সেই বেশি, দাম তো একটু বেশি হবেই। দেখেন গরমে কুত্তা ভ্যানের উপরে উঠে হারায় রয়েছে, কই যাইবেন কোন?
তো যাই হোক, আবার কোনো একটা হায়ার সিসি বাইক অল্প দামে আসলো, তখন অন্য কোম্পানি বলা শুরু করে দিবে আরে এটার আসলে ফিচার মিচার নাই, এই জন্য তো দাম কম। একটা বাইক আসলে এটা তো আগের মডেল, এইভাবে বাংলাদেশে চলে না, দেখা পাঠাইছে। আবার দাম বেশি দিলে ওই কোম্পানি বলবে ভালো, অন্য কোম্পানি বলবে খারাপ। এই তো চলতেছে বাংলাদেশের মার্কেটে। কিন্তু একবার আমরা যারা বাইকাররা কতটুকু বোকা বা কতটুকু পাজল হয়ে গেছি, কতটুকু অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছি দেখেন। একটা বাইকের প্রাইস যদি বেশি হয়, ইউনিটি করে ওই বাইকটাকে আমরা কেনা বন্ধ করি। আজকে বাইকের সিসি যাই হোক, আজকে বাইকের স্পিড 50-এ নামায় দেয়। কই, আমরা তো সবাই একত্রিত হয়ে একটা আন্দোলন করতে পারি নাই। 50-এ বাইক চালানো কি সম্ভব? এই 60 ফিটেও তো গাড়ি বা বাইক এগুলা 50-এ চলে না যখন রাস্তা ফাঁকা থাকে। এখন তো এই অটো টোটো আসার কারণে এই রাস্তা হয়ে গেছে উল্টাপাল্টা নিয়ম, পুরা রাস্তা ওদের দখলে চলে গেছে। বাট এই রোডটা যখন ফাঁকা থাকে, এই রোডে মোটামুটি 50-এর উপরে চালানোর মতো রোড। এইটা বাংলাদেশের যে কোনো রোডে 50-এর উপরে চালানোর মতো রোড। সেখানে হাইওয়েতে যেখানে 80 আসলে আমার কাছে কম স্পিড মনে হয়, বা অনেকের কাছে কম স্পিড মনে হয়, ওইখানে 50 স্পিড দিল। অ্যান্ড আমরা বাইকাররা এটা নিয়ে ফেসবুকে আন্দোলন করতেছি। রাজপথে নামার কেউ সাহস করতে পারতেছি না। নামবো কিভাবে ভাই? আজকে ওই যে 2 লাখ টাকার বাইক 4 লাখ টাকায় নামলে ওইটা নিয়ে ফেসবুকে কথা বলতেছি, আবার 4 লাখ টাকার বাইক 3.5 লাখ টাকা পেলে ওটা নিয়েও ফেসবুকে কথা বলতেছি। আমার পছন্দের কোম্পানির বাইক হইলে ওটা ভালো, অন্য কোম্পানি নামাইলে ওইটা যত ভালোই আনুক না কেন, যত কম দামে দেখ না কেন, ওই ডিল ভালো না। এই চলতেছে আমাদের বাইকারদের মধ্যে। আমরা বাইকাররা এইভাবে নিজেরা নিজেদেরকে মানে একদম উল্টাপাল্টা জিম্মি বলবো না, কি বলবো ভাই, এইভাবে নিজেদের ইউনিটি নষ্ট করে ফেলতেছি। আজ থেকে বেশি না, 20 বছর আগে যান, উবার পাঠাও যখন ছিল না তখন যান ভাই, কত সুন্দর একটা ব্যাপার ছিল। বাইকাররা একজন একটা কিছু হইলে রাস্তাঘাটে সব বাইকার থেমে যেত ওই বাইকারের জন্য। আরে এক উবার পাঠাও আইসা, মানে এটা রিক্সার চেয়েও অধপতনে গেছে। দেখেন, একটা রিক্সা কেউ দেখবেন না যে কেউ শখে চালাইতেছে রাস্তায়, নিজেরটা নিজে চালায় বিভিন্ন জায়গায় যেতেছে। দেখবেন রিক্সা কমার্শিয়াল পারপাস ইউজ হয়। এখন এই গাড়ি এই বাইক এটা হয়ে গেছে কি পার্সোনাল ইউজের জন্য মানুষ ইউজ করতেছে, আবার ওই রিক্সার মতো ভাড়াতেও ইউজ হইতেছে। তো একটা জিনিস যখন 2 জায়গায় ইউজ হবে এবং এটার পরিমাণটা অলমোস্ট সমান হবে, আমার তো মনে হয় রাস্তায় এখন নিজস্ব বাইকের চেয়ে ভাড়ার বাইকই বেশি দেখা যায়। তো এটা হয়ে গেছে 12 ওই টাইপের হয়ে গেছে আসলে বাইকটা। তো এইটা যতদিন পর্যন্ত কোনো একটা রুলে না আসবে, অতদিন পর্যন্ত আসলে এই বাইকারদের ইউনিটি আনা সম্ভব না। এবং হাবিজাবি লোকের হাতে টাকা আসার কারণে একটা বাইক কিনে ফেলে, অ্যান্ড কিনে ওই যে চায়ের দোকানে আড্ডা দেওয়ার ছেলেটাও এখন বাইকিং কমিউনিটির একটা ভালো পোস্ট নিয়ে বসে আছে। মানে যার হয়তো কোনো জ্ঞানই নাই, ম্যাট্রিক পরীক্ষাটাও ঠিক মতো দিতে পারে নাই বা পাস করতে পারে নাই, বাট একটা বাইকিং কমিউনিটির হয়তো অ্যাডমিন হয়ে বসে আছে। এই চলতেছে, এই জন্য আসলে বাইকিং কমিউনিটির এই অবস্থা। তো এটা হয়তো ঠিক হবে বা হয়তো ঠিক হবে না, যার যার নিজের বুদ্ধি থেকে আসলে সব কিছু করতে হবে। কিন্তু এটা হতাশ হওয়ার মতো একটা ব্যাপার চলতেছে এখন। আসলে কি বলবো, আমাদের ভ্লগার যে ব্যাপারটা, এটার মধ্যেও তো এরকম আসছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসছে, রাস্তাঘাটে গ্যাঞ্জাম করতেছে, ফাসাদ করতেছে, পুলিশের সাথে হুদাই যায়, মানে পুলিশের পাট আনতেছে, পাটাই না ওটার ভিডিও বানায় আপলোড দিতেছে। এই ধরনের ঘটনা অহরহ হইতেছে। তো এই হলো অবস্থা ভাই, সার্বিক সব কিছু মিলা। এই জন্য মাঝে মধ্যে একটু হতাশই লাগে। তো আজকে এই বাইকটা নিয়ে বেরোইছি, মূলত এই বাইকটার একটা শ্যুট হবে, এই জন্য আমি চালানোর জন্য বেরোই নাই। জাস্ট 250 পাইলাম, এই জন্য একটু চান্সে চালায় নিলাম আর কি। তাহলে আমরা আজকের এই ভিডিওটা থেকে বিদায় নিয়ে নিই। সামনের ভিডিওতে ইনশাআল্লাহ ইন্টারেস্টিং কিছু থাকবে। আজকের ভিডিওতে কোনো আসলে সমাপ্তিতে যেতে পারলাম না, কোনো রেজাল্টে যেতে পারলাম না, এটাই খারাপ লাগতেছে। তারপর যদি এই ভিডিওতে কোনো কথা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। ইউনিটি বজায় রাখার ট্রাই করবো আমরা ইনশাআল্লাহ। অ্যান্ড আমার ফ্যামিলির মেম্বাররাও চেষ্টা করবেন, যেভাবে হোক যে কেউ যদি ক্ষমতায় থাকেন। এগুলা আসলে নেক্সট জেনারেশন তো আমরা আপনারাই। এই জেনারেশন যা খুশি তা করতেছে, বিভিন্ন রকম আইন। সামনের জেনারেশন আমাদের হাতে যখন ক্ষমতা আসবে, তখন ইনশাআল্লাহ হয়তো আমরা ভালো কিছু করব, বা আমরা হয়তো নষ্ট হয়ে যাব এই এখনকার সরকারের মতো বা এখনকার যারা আইন নির্ধারণ করতেছে তাদের মতো। তো ভালো থাকবেন সবাই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। অ্যান্ড দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Check the mic and make sure it sound right, boys.